শ্রোতা বন্ধুরা 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে আমরা আজ একজন বিশিষ্ট মানুষকে স্বাগত জানাচ্ছি। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য এবং শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় বুরহানুল মুকাদিন মহাশয়। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার স্যার। বর্তমান কারিগরি শিক্ষার উপরে কিভাবে আপনি জোর দেবেন? কারিগরি শিক্ষার উপরে দেখুন, আমাদের তো নজর আসে বিভিন্ন জায়গায়। আমরা যেটা করছি, এই যে এডুকেশন সেন্টারগুলো যেটা আসে, সেখানে আমরা এলাকাতে আমরা যারা আসি, কারিগরি শিক্ষার উপরে দাঁড়িয়ে আমরা যারা শিখতে চাই, আমরা এলাকা ওয়ারি সার্ভে করে তাদেরকে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সরকারিভাবে এই শিক্ষার উপরে দাঁড়িয়ে সরকারের যে সমস্ত পজিটিভ বা ডেভেলপমেন্টের দিকগুলো আছে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে আগামী দিন একটা মানুষের ভবিষ্যৎ বা শিক্ষার্থীদের যে ফিউচার ব্রাইট হতে পারে, তার উপরে দৃষ্টিপাত বা বিভিন্ন সেমিনারের আমরা ব্যবস্থা করেছি। সেখানে আলাপ আলোচনা চলছে এবং সাথে সাথে আগামী দিন মানুষের ভিতর থেকে এই ভাবনাটাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি যে শিক্ষার সাথে সাথে কিন্তু জব ফ্যাসিলিটি বা কাজের কিন্তু সুযোগ আছে। তো এই ধরনের বিভিন্ন প্রচার বা বিভিন্ন ধরনের কর্মসূচি বা বিভিন্ন সেমিনারের উপরে দাঁড়িয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেই চলেছি। স্যার, প্রযুক্তিবিদ্যা এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে যুব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আপনার দপ্তর? দেখুন, এটা তো ঘটনা ঠিকই, বর্তমান যুগ আধুনিকতার উপরেই দাঁড়িয়ে আছে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি এই দুটো জিনিসকেই বাদ দিয়ে আমাদের কোনো চলার উপায় নেই। তো বেনিফিশিয়ারি অ্যাসপেক্ট অফ সায়েন্স এর কোনো সীমা নেই, এটা সীমাহীন। বিজ্ঞানের উপযোগিতা কি, এটা তো আমরা এক কথাই শেষ করতে পারবো না। সে ধরুন, আমি একটা জায়গা দিয়ে বলি, একটা সময় আমরা প্রাচীন আমলের কথা বলি, যখন গাছতলাতে বসেই পাঠশালার ব্যবস্থা ছিল, তখন আমাদের কাছে টিচিং এড হিসাবে কেবলমাত্র আমরা ওই মাটির খড়ি ব্যবহার করতাম, স্লেট ইউজ করতাম, কোথাও পরবর্তী পর্যায়ে সেটা ব্ল্যাকবোর্ড এসে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। 150 স্টুডেন্ট থাকলে আমরা অ্যাটলিস্ট 3 জন টিচারের প্রয়োজন ছিল। কিন্তু সোসাইটি আজ অ্যাডভান্সড, সায়েন্স ইজ অ্যাডভান্সড, আমাদের টেকনোলজির জায়গাটা অনেক খুলে গেছে। আজকের ডেটে দেখুন, এখন আর ব্ল্যাকবোর্ডের প্রয়োজন আছে। এখন টিচিং এড হিসাবে আমরা অডিও ভিজুয়াল আমরা ব্যবহার করছি। আমি আমার বাচ্চাকে বা আমি আমার শিক্ষার্থীকে ঠিক যেটা লেসন দিতে চাইছি, সেটাকে আমি ভিজুয়ালাইজ করার জন্য যেটা শিক্ষার্থীর শিক্ষণীয় যে বিষয়টি, সেটা যাতে আরও বেশি তার হৃদয়ঙ্গম হয়, আমরা এখন অডিও ভিজুয়াল মেথডের করেছি। তো ন্যাচারালি এই যে বিজ্ঞান এবং জাস্ট আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, একটা প্রাইমারি নমিনাল ব্যাপার, এটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের, আমি এখানে বসে আছি আজকে ঘরের ভিতরে, আমার ইচ্ছে হলো আমি অনলাইনে একটা ক্লাস করে নেবো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একজন এক্সপার্টের কাছ থেকে, আমি অনায়াসেই এটা ঘরের ভেতরে বসেই আমি পেয়ে যাচ্ছি। সুতরাং এটা শিক্ষাকে আরও বেশি ত্বরান্বিত করেছে এবং আমাদের বিশ্বাস, বিজ্ঞান এবং প্রযুক্তি যেভাবে এগিয়ে চলেছে, আগামী দিন ইন দ্য পার্ট অফ এডুকেশন আর ইন দ্য অ্যারিনা অফ এডুকেশন এই জায়গাটা আরও বেশি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে। এটুকুই আমাদের। স্যার, মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের জন্য কি কি পরিষেবা রাখছে আপনাদের দপ্তর?
দেখুন, এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি যা যা পদক্ষেপ নিয়েছেন যে কোনো ফিল্ডে, সেটা নিশ্চিত অর্থেই কেবলমাত্র প্রশংসার দাবি রাখে বলা ভুল। এটা মানুষের বেঁচে থাকার যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, আমার মনে হচ্ছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কিছু চাহিদা যেটা মানুষের জীবনে মৌলিক চাহিদার থেকে অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট পিছিয়ে নেই। স্কলারশিপের ব্যবস্থা হয়েছে বিভিন্ন, তারপরে আমাদের প্রুফ ব্যাংক, স্টাইফেন, অনগ্রসর শ্রেণীর যারা আমাদের বোনেরা, ভাইয়েরা, যারা শিক্ষাক্ষেত্রে অ্যাডভান্সড হতে চায়, তাদের সুযোগ সুবিধার জন্য আমরা অনেক জায়গায় ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছে সরকার। সর্বোপরি যেটা ঘটনা, সব থেকে বড় যে জিনিস, এই যে 2011 সালে আপনারা দেখেছেন একটা ক্লাস 5-এর স্টুডেন্টকে পড়তে গেলে একাডেমিক সেশনের প্রথমেই তাকে 2000-2500 টাকার বই কিনতে হবে। প্রতি মাসে খাতা পেন্সিলের জন্য তাকে 150-200 টাকা করে খরচ হতো। আপনারাই বুঝেছেন 2011 সালের পর এডুকেশন সিস্টেমে নতুন করে আর আমাদেরকে বই পড়ার জন্য পার্সোনালি আমাদের বাড়ি থেকে আর কোনো টাকা সরকার সবটাই দিয়ে দিয়েছে। একটা সময় আমাদের এই যে স্কুলে টিফিন হলে বাড়ি ফেরার একটা তাড়া, মিড ডে মিলের পজিশন আজকের ডেটে বাচ্চারা কেউ আর ন্যাচারালি শিক্ষার উন্নয়নের জন্য বাচ্চাদের যে কনসেন্ট্রেশন, আগে তো বাবা কনসেন্ট্রেশন চাই, স্কুলে থাকতে হবে তারপরে তো শিক্ষা হবে। এই যে স্কুলে থাকার যে ব্যাপারটা, এটা কিন্তু বেড়ে গেছে। তারপরে আমি আগেই বলেছি, লোন থেকে শুরু করে সর্বোপরি যেটা ঘটনা আপনারা দেখবেন, আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে হরবকত অনেক এক্সাম্পল এরকম আছে জেলা পরিষদের তরফ থেকে আমরা দিতে পারি। আমাদের কাছে এসছে, স্যার আর্থিক দুরবস্থার জন্য আমরা মেডিকেলে অলরেডি চান্স পেয়ে গেছি, কিন্তু বাকি যে খরচ খরচার ব্যাপারটা আমরা টানতে পারছি। আমরা পার্সোনালি নিচু তলায় থেকে কখনো যিনি জেলা পরিষদের সভাধিপতি তাকে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগ নিয়েছি তাকে ফিনান্সিয়ালি আমাদের তরফ থেকে যতটা হেল্প করে, এবং এটা কেবলমাত্র আমরা করেছি নট দ্যাট, আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি সংগঠন যারা, তারাও করেছে। অনেক সময় আমরা যেটা পারিনি আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছি, দপ্তর সহানুভূতির সাথে দেখে শুনে তাদেরকে জয়টুকু যা প্রয়োজনীয় ব্যবস্থা করা করেছে। ডেভেলপমেন্টের জন্য আজকে আপনারা দেখছেন স্কুলে ল্যাপটপের ব্যবস্থা পৌঁছে গেছে, সবুজ সাথী সাইকেল, এ নিয়ে তো বলার কিছু নেই। এবং অনেক জায়গায় যেটা সব থেকে বড় জিনিস, ফ্রি হোস্টেল নতুন করে আবার তৈরি হচ্ছে। এই যে সংখ্যালঘু ভাইদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার সংখ্যালঘু এরিয়াতে আবাসিক থাকার ব্যবস্থা করে দেয়, হোস্টেলের ব্যবস্থা করছে। স্যার, আপনাকে শেষ প্রশ্ন যেটা করব, যে স্কুল ছুটদের, ছাত্রছাত্রীদের স্কুল ছুটদের সংখ্যা কমানোর জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে আপনার দপ্তর? ফার্স্ট কথা, স্কুল ছুট মানে ড্রপ আউট, এটা আজকের সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা ছিল। আপনি যদি বাম আমলের রেকর্ড নেন আর আজকের দাঁড়িয়ে যদি আপনি দেখবেন, ড্রপ আউটের সংখ্যা এখন অনেক কমে গেছে। আগে যেটা 50% দাঁড়িয়েছিল, আমরা এখন সেটাকে 8-10% নিয়ে চলে এসেছি। এর জন্য শিক্ষা দপ্তর থেকে আমাদের উপরে নির্দেশ আছে। আমরা প্রথমত যেটা কাজ করছি, আমরা এলাকাতে আমরা রুটিন ভিজিট করেছি।
আপনার বাচ্চাটা কেন স্কুলে আসতে চাইছে না, এই মৌলিক জায়গায় আপনাকে আগে খোঁজ নিতে হবে। ম্যাক্সিমাম জায়গায় গিয়ে আমরা দেখেছি ড্রপ আউটের সংখ্যা এটাকে কন্ট্রোল করা যাবে যদি তার বাচ্চার চাহিদা কি আছে এবং তার গার্জিয়ানকে যদি আমরা এটা বোঝাতে পারি যে এডুকেশনের প্রয়োজন আছে। আপনার বাচ্চাটা যদি আজকে অশিক্ষিত থেকে যায়, এটা সামাজিক একটা ব্যাধি। এর জন্য আপনাদের প্রয়োজন বা আমাদের প্রয়োজন কি এলাকায় একটা সচেতনতা বোধ তৈরি করা। আমরা প্রথমে জেলা পরিষদের তরফ থেকে এরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় মিট করেছি বিগত এই শিক্ষাবর্ষে। মাঝে মাঝে আমরা গত শিক্ষাবর্ষে এটাও করেছি, আমরা ক্লাস্টার আকারে বিভিন্ন ক্যাম্প করেছি। আমরা জেলা পরিষদগতভাবে থ্রু এডিআই আমরা আমাদের সেমিনার করেছি এবং এবছরের শুরুতেও আমরা যেমন আমরা বাচ্চাদের বাড়িতে বাড়িতে গেছি, গার্জিয়ানকে বোঝানোর চেষ্টা চলছে এবং শিক্ষা যে আগামী দিনের দিশা, একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য এডুকেশনের প্রয়োজন আছে, এটা আমরা গার্জিয়ানকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তার রেজাল্টও আমরা গ্র্যাজুয়ালি পেয়ে চলেছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো সাক্ষাৎকার নিয়ে। নমস্কার।